মিরাজ শান্ত লিটনদের মাসিক বেতন ৮ লাখ করে, তাসকিন পান ১০ লাখ টাকা, দুই কোচ সিমন্স ও সালাউদ্দিন পান কয়েক লাখ টাকা। সব মিলিয়ে বিসিবির মাসিক ব্যয় কোটি কোটি টাকা। এত টাকা বিসিবি কোথায় পায় এবং কোন ক্রিকেটার কত বেতন ভাতা নেয় বিস্তারিত জেনে নিন। এ প্লাস ক্যাটাগরির প্লেয়ার সবচেয়ে বেশি বেতন তোলেন। এই ক্যাটাগরিতে বিসিবি একজনকে রেখেছেন, তিনি তাসকিন আহমেদ। বোর্ড থেকে তিনি প্রতি মাসে ১০ লাখ টাকা করে বেতন পান। এদিকে এ ক্যাটাগরিতে ৪ ক্রিকেটারকে রাখা হয়েছে। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মেহেদী মিরাজ ও লিটন দাস। প্রতি মাসে তারা ৮ লাখ করে বেতন পান। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শান্তদের মতো এ ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম, তিনিও ৮ লাখ করে বেতন পেতেন। কিন্তু ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মুশিকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই বি ক্যাটাগরিতে আছেন মোট ৭ জন। তারা হলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। মাসে তারা ৬ লাখ টাকা করে বেতন পান। সি ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরীফুল, রিশাদ, তানজিম সাকিব ও শেখ মেহেদী হাসান। তারা ৪ লাখ করে বেতন পান। সর্বশেষ ডি ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা পান ২ লাখ করে। অনেকে পারফরমেন্সের বেলায় যাচ্ছে তাই হলেও সুবিধা নিচ্ছেন দুহাত ভরে। এ তো গেল মাসিক বেতনের হিসাব। ক্রিকেটাররা ফরম্যাট ভেদে প্রতিটি ম্যাচ খেলার জন্য কয়েক লাখ টাকা পর্যন্ত পান। এর মধ্যে টেস্ট ম্যাচের জন্য এক একজন পান ৬ লাখ টাকা, ওয়ানডে ম্যাচের জন্য পান ৩ লাখ টাকা, আর টি-20-র জন্য এক একজনকে দেওয়া হয় ২ লাখ টাকা করে। এদিকে হেড কোচ সিমন্স এসেছিলেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময় পর্যন্ত। তবে তার সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয়েছে। ওই বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে, মানে সিমন্স থাকছেন ২০২৭ সালের একেবারে শেষ পর্যন্ত। বাংলাদেশের হেড কোচেরা প্রতি মাসে ২০ থেকে ৩৫ লাখ টাকা করে পান। আবাসন ও পরিবহন সুবিধার জন্য লাখ লাখ টাকা বরাদ্দ করা হয়। মিরপুরের কিউরেটর গামিনী ডি সিলভার বেতন $৩,৫০০ এবং চট্টগ্রামের কিউরেটর প্রবীণ হিঙ্গাকার বেতন $৩,০০০। এই সকল ব্যয় বিসিবি বহন করে। বিসিবি হলো বিশ্বের ৫ম ধনী ক্রিকেট বোর্ড। অনেকেই জানেন না বিসিবি কিভাবে এত ধনী হয়েছে, তাদের আয়ের উৎসই বা কি। বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মানে নিজের মতো করে চলে। বোর্ডের সব আয় আসে ক্রিকেট থেকে এবং ক্রিকেটারদের মাধ্যমে। এছাড়া বিসিবির আয়ের একটি বড় অংশ আসে আইসিসির রাজস্ব থেকে। সেখান থেকে বর্তমান চক্রে ১২ কোটি ৮০ লাখ ডলার পাচ্ছে বিসিবি। আর বিভিন্ন টুর্নামেন্টের লাভ থেকেও আসে অর্থ। বিসিবির আয়ের আরেকটি বড় খাত টিভি সত্ত্ব। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত এই টিভি সত্ত্ব ছিল গাজী টিভির কাছে। ৬ বছরে এখান থেকে বিসিবি পেয়েছিল $২০ মিলিয়ন বেশি, যা টাকার অঙ্কে প্রায় ২২০ কোটি টাকারও বেশি। এছাড়া ডিজিটাল রাইটস, টিম স্পন্সর, বিভিন্ন টুর্নামেন্টের স্পন্সর, স্টেডিয়ামের ভেতরে দেয়াল, গ্যালারি, সাইড স্ক্রিন, বাউন্ডারির সীমানায় বিজ্ঞাপন থেকে আসে মোটা অঙ্কের অর্থ। নাজমুল হাসান পাপনের আমলে বিসিবি আর্থিক দিক থেকে ব্যাপক উন্নতি করেছে, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এরপর ফারুকের আমলে আর্থিক অনিয়মের গুঞ্জন চাউর হয়েছিল। ফারুক আহমেদ তা সরাসরি অস্বীকার করেছিলেন। পাপনের আমলে ব্যাপক সমালোচনা হলেও আর্থিক অনিয়মের কোনো অভিযোগ আসেনি। এদিকে সময়ের সাথে সাথে জাতীয় দলের আর্থিক ঝনঝনানি বাড়লেও পারফরমেন্সে তেমন উন্নতি হয়নি। ৩ ফরম্যাটের কোনো ফরম্যাটে বাংলাদেশের বলার মতো কোনো সাফল্য নেই। ৮ বছর আগে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনাল খেলেছিল, সেটি সর্বশেষ সাফল্য। বৈশ্বিক শিরোপা তো দূর, এশিয়া কাপও জিততে পারেনি তারা। আফগানিস্তানের মতো উঠতি দলের কাছেও একাধিকবার পরাস্ত হয়েছে। সুবিধা যত বেড়েছে, পারফরমেন্স ততই কমেছে। তাই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখনো ছোট দল হিসেবে বিবেচিত।